আজকের ক্লাসটা হচ্ছে কর্ডাটা পর্ব। এই কর্ডাটা পর্বটার হিউজ লেভেলের হচ্ছে পড়াশোনা আছে আমাদের আজমল স্যারের বইয়ে। আমরা খেয়াল করে দেখো, আমাদের পরিফেরা থেকে শুরু করে একদম একাইনো ডার্মাটা পর্যন্ত যতগুলো পর্ব ছিল, কোনোটারই কিন্তু আমরা সাব ডিভিশনগুলো আর পড়ি নাই, ক্লাস পড়ি নাই, বাকি এক্সেপ্ট মানে জাস্ট পর্বের বৈশিষ্ট্য বাদে কিছু পড়ি নাই আমরা। বাট এই কর্ডাটার আমাদের একদম ক্লাস পর্যন্ত হচ্ছে শ্রেণীবিন্যাস পড়তে হবে। ওকে, আচ্ছা। সো কর্ডাটা হচ্ছে একটা পর্ব। ওকে, সো এই 9 নম্বর কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য নিয়েই হচ্ছে আজকে আমরা আলোচনা করব। কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য জানার জন্য সবার আগে হচ্ছে আমাদের নিজেদের জানতে হবে, কারণ আমাদের নিজেদের বডির বৈশিষ্ট্যগুলোই অ্যাকচুয়ালি কি কর্ডাটার বৈশিষ্ট্য। কারণ আমরা কোন পর্বের প্রাণী? আমরা সাইন্টিফিক্যালি হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী। এখন চলে আসা হচ্ছে কর্ডাটা পর্বের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কোনটা। কর্ডাটা পর্বের নামটা যেখান থেকে আসছে সেটাই কর্ডাটা পর্বের সবচেয়ে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। এই কর্ডাটা পর্বের নামটা আসছে হচ্ছে কর্ড থেকে। কর্ড মানে হচ্ছে দড়ি বা রজ্জু, রজ্জু মানেও দড়ি, দড়ি মানেই রজ্জু। ওকে, আচ্ছা। এখন কর্ডাটা কাদের বলে? কর্ডাটা তাদেরই বলে যাদের মধ্যে হচ্ছে এই নটোকর্ড নামক দড়িটা থাকে। দেখো, নটো কথাটা আসছে হচ্ছে গ্রিক নটন থেকে, যার মানে হচ্ছে পিঠ। আর কর্ড মানে হচ্ছে দড়ি, ওয়ার্ডটা হচ্ছে ল্যাটিন। এবং এই ওয়ার্ডটার ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে পিঠের মধ্যে থাকা দড়ি। ওকে, আচ্ছা। এখন সায়েন্সের ভাষায় পিঠ কোনটাকে বলে? কোন একটা প্রাণী যখন শুয়ে হাঁটে, বা যেমন ধরো কুমির, কুমির যখন এভাবে হাঁটে তখন তার মাটির দিকে যে জিনিসটা লেগে থাকে এটাকে বলা হয় অঙ্কীয় দেশ। তাহলে কুমির যখন মাটিতে হাঁটে তখন এই নিচের অংশটাকে বলা হয় অঙ্কীয় দেশ, অঙ্কীয় দেশ। আর কুমির যখন হচ্ছে মাটিতে হাঁটে তখন তার পিঠের দিক যেটা, এই পিঠের অংশটাকে বলা হয় পৃষ্ঠদেশ, পৃষ্ঠদেশ অথবা পিঠ। ওকে, মাটির উল্টা দিকে যে পার্টটা থাকে এটাকে বলা হয় পৃষ্ঠদেশ বা পিঠ। এটা হচ্ছে আমরা ধরে নিই একটা কুমির। তার মানে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিঠের মধ্যে কি থাকবে? একটা দড়ি থাকবে বা কর্ড থাকবে, এটাকে আমরা বলি নটো কর্ড। জিনিসটা দেখতে কিরকম? জিনিসটা দেখতে হচ্ছে এরকম। এই যে এইটা হচ্ছে আমাদের নটো কর্ডটা, এবং এই নটো কর্ডটার উপরে কি থাকে? স্নায়ু রজ্জু থাকে। আমরা একটা কথা সবসময় বলি, তোমরা এটা হচ্ছে যখনই কোনো ক্লাস দেখতে যাবা তখনই দেখবা যে বলা হয় নটো কর্ডের কাজটাকে। ধরো এটা হচ্ছে একটা প্রাণী, এই প্রাণীটার পিঠের দিক হচ্ছে এটা, পেটের দিক এটা। এখন পিঠের দিকের মধ্যে কি আছে? নটোকর্ড নামক একটা দড়ি আছে। এবং এটার উপরে কি আছে? এটার উপরে হচ্ছে আমাদের স্নায়ু রজ্জু আছে। এটার নাম কি? স্নায়ু রজ্জু, স্নায়ু রজ্জু। অথবা এটার নাম হচ্ছে নার্ভ কর্ড, অথবা এটার আরেক নাম হচ্ছে স্পাইনাল কর্ড। এগুলো একই কথা। ওকে, এইটার মেইন কাজ কি? এই যে সবুজ রঙের কালি দিয়ে যে জিনিসটা আঁকছে, এই জিনিসটার মেইন কাজ হচ্ছে আমাদের বিভিন্ন স্নায়ু উদ্দীপনা বহন করা, মানে আমাদের নার্ভাস সিস্টেম, ব্রেন গঠন করা, এই টাইপের জিনিসপত্র। ওকে, সো যারা হচ্ছে একদম নিম্ন স্তরের কর্ডাটা, তাদের হচ্ছে ব্রেন থাকে না, তাদের শুধুমাত্র এই পিঠের মধ্যে এই স্নায়ু রজ্জুটাই থাকে। ওকে, এখন আমি যেটা বলতেছিলাম যে তোমরা যখনই হচ্ছে কোনো একটা প্রাণীর নটোকর্ড নিয়ে পড়বা তখন সবসময় বলা হয় নটোকর্ডের কাজ হচ্ছে স্নায়ু রজ্জুকে সুরক্ষা দেয়। কথাটা আংশিক সত্য। আংশিক সত্য কোন অর্থে? তুমি যদি শুধুমাত্র নটোকর্ডের কাজ জেনে রাখো যে এটা শুধুমাত্র স্নায়ুরজ্জুকেই হচ্ছে আমার সুরক্ষা দেয়, তাহলে এই থিওরিটা ভুল। নটোকর্ড স্নায়ুরজ্জুকে সুরক্ষা দেয়, প্লাস স্নায়ুরজ্জুর সাথে সাথে এই যে প্রাণীটা আছে না, এই প্রাণীটাকে সোজা হয়ে থাকতে হেল্প করে। বোঝা গেছে? এই প্রাণীটাকে সোজা হয়ে থাকতে হেল্প করে। এখন তুমি চিন্তা করো, এই নটোকর্ডটা এটা হচ্ছে একটা রাবারের মতো। রাবার, শক্ত রাবার, নরম রাবার না, কিন্তু আমরা যে ইরেজার ইউজ করি ওই ইরেজারের রাবার না, এটা শক্ত রাবারের মতো। ঠিক আছে, শক্ত রাবারের মতো একটা দ্বন্দ্ব, এবং এটা হচ্ছে নিরেট। নিরেট মানে সলিড, মানে এইটার ভিতরে পুরোটাই হচ্ছে এই রাবারটা দিয়ে তৈরি। এখন এইটা থাকার ফলে কি হয়? এইটাকে সহজে হচ্ছে মানে খুব বেশি বাঁকানো যায় না। এটাকে বাঁকানো যায়, এটা নরম যেহেতু এটাকে বাঁকানো যায়। রাবারকে কি অল্প একটু বাঁকানো যায় না? কিন্তু তাই বলে কি পুরা রাবারকে একদম বাঁকানো যায়? বাঁকানো যায় না, শক্ত রাবার যেগুলো বলতেছি। সো এই নটোকট থাকার কারণে প্রাণীটা কি করতে পারে? এরকম সোজা হয়ে থাকতে পারে। নটোকট না থাকলে কি হইতো? তুমি এই প্রাণীটাকে ধরে যে কোনো একটা কাগজের মতো, যেমন ধরো এই যে একটা টিস্যু, এই টিস্যুটার মধ্যে কোনো নটোকট নাই, তার ফলে কি করতে পারি? আমি এই টিস্যুটাকে এই দেখো, এই ধরে একদম ভর্তা বানায় ফেলতে পারি। বাট এই সেম টিস্যুটার মধ্যেই যদি আমার এই যে নটোকট থাকতো, এই নটোকট থাকলে আমি কি করতে পারতাম না? এই দেখো, আমি এই যে দেখছো, আমি চাপ দিলেও কি করতে পারতেছি না? প্রাণীটাকে হচ্ছে নষ্ট করতে পারতেছি না, প্রাণীটার স্ট্রাকচার নষ্ট করতে পারছি না। সো নটোকটের মেইন হচ্ছে দুইটা কাজ। নটোকটের মেইন কাজ হচ্ছে দুইটা। কাজের মধ্যে কাজ নাম্বার 1, যে সে স্নায়ু রজ্জুকে, স্নায়ু রজ্জুকে রক্ষা করে। ফাইন, ফাইন, স্নায়ু রজ্জুকে রক্ষা করে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নটোকট কি করে? প্রাণীর
গঠন ঠিক রাখে। ওকে, আচ্ছা ফাইন। এইবার যারা হচ্ছে বলতেছো যে ভাইয়া নটকট তো হচ্ছে স্নায়ুরজ্জুকে প্রোটেকশন দেয়, তাই না? তাইলে ভাইয়া আমাদের মেরুদণ্ড হওয়ার দরকার কি ছিল? আমরা জানি যে কর্ডাটা পর্বের মধ্যেই একটা ভার্টিব্রাটা বলে একটা জিনিস আছে, সেই ভার্টিব্রাটার মধ্যে থাকে হচ্ছে মেরুদণ্ড, যেমন আমাদের মেরুদণ্ড আছে। ভাইয়া নটকটটাই তো আমাদের হচ্ছে স্পাইনাল কর্ডকে ফুল প্রোটেকশন দিচ্ছে, তাহলে আমাদের মেরুদণ্ড থাকার দরকার কি ছিল? একটু খেয়াল করে দেখো, নটকট কিন্তু আংশিক প্রোটেকশন দিচ্ছে। কিরকম প্রোটেকশন সেটা? আমি এই যে একটু আগে যে টিস্যুটা নিলাম, আমার যদি নটকট না থাকতো তাহলে আমি কি করতে পারতাম? নটকট না থাকলে আমি সামনে পিছন থেকে কি চাপ দিলে আমার এই প্রাণীটা ভর্তা হয়ে যেত। আবার যদি নটকট থাকে তাহলে সামনে পিছনে চাপ দিয়ে আমি ভর্তা করতে পারবো না। ফলে নটকট কি করতেছে? সামনের দিকে আর পেছনের দিকে কি করতেছে? আমার স্পাইনাল কর্ডটাকে রক্ষা করতেছে। কারণ কারণ প্রাণীটার ভেতরেই তো হচ্ছে আমার স্পাইনাল কর্ডটা আছে। সো প্রাণীটা যদি ভর্তা হয়ে যায় তার সাথে কি স্পাইনাল কর্ডটাও ভর্তা হয়ে যাবে, তারপরে প্রাণীটা মারা যাবে। এখন খেয়াল করে দেখো, যদি আমার এখানে নটকট থাকে তাহলে আমি প্রাণীটাকে ভর্তা করতে পারতেছি না, ফলে আমার স্পাইনাল কর্ডটাও ভর্তা হচ্ছে না, স্পাইনাল কর্ডটা সোজা থাকতেছে, এই কারণে প্রাণীটা প্রোটেকশন পাচ্ছে। বাট আমার নটকট আছে এইখানে, খেয়াল করে দেখো, নটকট আছে হচ্ছে আমার এইখানে। এবার এই যে উপরের পার্টটাতে, এইখানে এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে হচ্ছে আমার স্পাইনাল কর্ড, এই যে এই এখন আমি কি করছি? উপর থেকে চাপ মারছি। তাহলে উপর থেকে চাপ মারলে, এই যে উপর থেকে যদি আমি চাপ দেই, তাহলে কি আমার এই নটকর্ড, এই স্পাইনাল কর্ডকে রক্ষা করতে পারতেছে? তখন কিন্তু আর নটকর্ডটা আমার স্পাইনাল কর্ডটাকে রক্ষা করতে পারতেছে না। সো নটকর্ডটা যে প্রোটেকশন দেয় স্পাইনাল কর্ডকে, এটা হচ্ছে আংশিক প্রোটেকশন, এটা ফুল প্রোটেকশন দিতে পারে না। এখন যারা হচ্ছে বুঝতেছো না যে ভাই স্নায়ুরজ্জু কি, নার্ভ কর্ড কি, স্পাইনাল কর্ড কি, তোমরা ব্রেন বুঝো না। ব্রেন যেই জিনিস, এই স্পাইনাল কর্ড সেম জিনিস। অনুন্নত প্রাণীতে ব্রেন থাকে না, অনুন্নত প্রাণীতে এরকম লম্বা একটা দড়ির মতো থাকে, এইটাই হচ্ছে ওদের ব্রেনের কাজ করে। আর আমরা যারা উন্নত প্রাণী, আমাদের হচ্ছে দেখো এই যে এই দড়িটা, এই যে ওই সবুজ কালারের যে দড়িটা আছে না, এই দড়িটা হচ্ছে বড় হয়ে এই যে দেখো সামনের দিকে হচ্ছে ব্রেন ক্রিয়েট করছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি মনে হয় এটার কালারটা একটু গোলমাল হয়েছে, আমার ছবি আঁকতে একটু প্রবলেম হয়ে গেছিল। সেটা হচ্ছে যে আমি স্নায়ুরজ্জু বা স্পাইনাল কর্ডকে আমি একটা ছবিতে আঁকছি সবুজ কালার দিয়ে, আর একটা ছবিতে আঁকছি হলুদ কালার দিয়ে, তো এটাতে তোমরা কনফিউজড হয়ে যেতে পারো। এই জন্য হচ্ছে আমি সবগুলো ছবিতে আবার সবুজ কালারের স্পাইনাল কর্ড আঁকলাম আর কি। আচ্ছা, যাই হোক, এখন চলে আসো যে আমাদের যেই স্পাইনাল কর্ডটা আছে, এই স্পাইনাল কর্ডটা কোথা থেকে তৈরি হয়? তাহলে একটা জিনিস দেখো, মেরুদণ্ড প্রাণীর দুইটা বৈশিষ্ট্য কিন্তু আমরা শিখে ফেলছি এইখান থেকে। মেরুদণ্ড প্রাণীর মধ্যে কি থাকে? একটা নটকট থাকে, এবং বোনাস একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা শিখে ফেলছি, মেরুদণ্ড প্রাণীতে কিন্তু একটা স্নায়ুরজ্জুও থাকে। কারণ এর আগ পর্যন্ত আমরা যতগুলো প্রাণী দেখছি, একাইনোডার্মাটা পর্যন্ত, পরিফেরা থেকে শুরু করে, কোনোটা থেকে আমরা এরকম স্পাইনাল কর্ড আঁকি নাই কিন্তু। তাহলে মেরুদণ্ডী প্রাণীর দুইটা মেইন বৈশিষ্ট্য কিন্তু আমরা অলরেডি শিখে ফেলছি। ওকে ফাইন। এখন চলে আসো যে এই স্পাইনাল কর্ডটা অ্যাকচুয়ালি তৈরি হয় কোথা থেকে, বা স্নায়ুরজ্জু, বা এই যে আমরা বলতেছি যে নিম্ন শ্রেণীর প্রাণীর ব্রেন, এটা কোথা থেকে তৈরি হয়? এটা তৈরি হয় হচ্ছে আমাদের একটোডার্ম থেকে। এখন তোমাদের কাছে একটু অবাক লাগতেছে না যে ভাই আপনি বলছিলেন যে শরীরের বাইরের যে স্তর আছে এগুলোকে বলা হয় একটো, এই জন্য শরীরের বাইরের স্তর বা চামড়া এটা তৈরি হয় একটোডার্ম থেকে। আবার শরীরের যে ভেতরের অংশগুলো সেগুলোকে বলা হয় এন্ডো, এই জন্য শরীরের ভেতরের অংশগুলো তৈরি হয় এন্ডোডার্ম থেকে। আবার একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে যে স্তরটা থাকে, এই যে একটোডার্ম আর এন্ডোডার্মের মাঝখানে যে স্তরটা থাকে, এটাকে বলা হয় মেসোডার্ম। এবং বডির যে মাসেল আছে এগুলো কোথায় থাকে? এগুলো হচ্ছে বডির ভেতর আর বাইরের মাঝখানে থাকে, এই জন্য মেসোডার্ম থেকে তৈরি হয় মাসেল। বাট আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমার স্নায়ুরজ্জুটা কোথায় আছে? বডির মাঝখানে, তাই না? তাহলে এটা মেসোডার্ম থেকে তৈরি হওয়ার কথা। এই যে বডির মাঝখানের মধ্যে আছে, একদম ভিতরেও না একদম বাইরেও না, মাঝখানের মধ্যে স্নায়ুরজ্জু আছে, এটা মেসোডার্ম থেকে তৈরি হওয়ার কথা, কিন্তু এটা একটোডার্ম থেকে কেন তৈরি হয়? খেয়াল করে দেখো, মানুষের এই যে ভ্রূণের যেই বৃদ্ধিটা, এটা আমি এখানে দেখাইছি। এখন এই জায়গাতে আমি দুইটা ছবি আঁকছি। ওকে, প্রথম ছবিটা হচ্ছে এইরকম, এইভাবে। ওকে, এটা হচ্ছে ধরো একটা ভ্রূণ, এটা মনে হয় বোঝা যাচ্ছে না, আচ্ছা সাদা কালারের রিমোট পাইছি। এই যে এটা হচ্ছে ধরো ভ্রূণ। ওকে, এই ভ্রূণটাকে আমি উপরে কি করছি? উপরে হচ্ছে আমি এইভাবে কাটছি, ঠিক আছে? এইভাবে কাটলে কি দেখা যাবে? এইভাবে কাটলে এইটার মাঝখান দিয়ে যেই এন্ডোডার্মের নালীটা আছে ওটা বোঝা যাবে না? আর বাইরের দিকে বোঝা যাবে যে এক স্তর বিশিষ্ট চামড়া আছে, আর মাঝখানে পুরোটার মধ্যে কি আছে? মেসোডার্ম, তাই না? আর এন্ডোডার্মের মধ্যে কি? এই যে এন্ডোডার্ম, এটা কিন্তু কাটা হয়েছে এইভাবে, এই যে প্রস্থচ্ছেদে কাটা হয়েছে। প্রস্থচ্ছেদে কাটলে এই যে বাইরের দিকে একটা স্তর, ভেতরের দিকে এন্ডোডার্ম, আর মাঝখানে মেসোডার্ম। আর আমি যদি এটাকে এইভাবে কাটি তাহলে আমি কি দেখব? আমি এইভাবে কাটলে দেখবো যে এই দিকে
বাইরের স্তরে কি আছে আমার একটোডার্ম, মাঝখানে আছে মেসোডার্ম, আর ভেতরের দিকে কি আছে এন্ডোডার্ম, এবং এন্ডোডার্মের ভিতরে একটা লম্বা নলের মতো থাকবে না? বোঝা গেছে? আশা করি আমি বুঝাইতে পারছি। সো ওইটা হচ্ছে এই প্রস্থচ্ছেদটা, এই জন্য এই প্রস্থচ্ছেদের মধ্যে এই মাঝখানে একটা নালী দেখা যাইতেছে। এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি তুমি এই এন্ডোডার্মটাকে সাইড থেকে দেখতেছো, লম্বা লম্বিভাবে কেটে প্রাণীটাকে এন্ডোডার্মকে সাইড থেকে দেখতেছো, তখন এই মাঝখানে নালীটা হচ্ছে দেখা যাচ্ছে, এই মাঝখানে নালীটা হচ্ছে পরিপাক নালী। ওকে ফাইন। এবার আমি যখন সাইড থেকে মানে প্রস্থচ্ছেদ করে যখন দেখব, প্রস্থচ্ছেদ করে দেখবো মানে কি? প্রস্থচ্ছেদ মানে হচ্ছে ধরো এইটা হচ্ছে ভ্রূণটা, এই ভ্রূণটা আমি উপরে কিভাবে কাটছি, উপরে হচ্ছে এইভাবে কাটছি, এইভাবে এভাবে কেটে দেখতেছি, বাট নিচে আমি দেখতেছি এইভাবে, এইভাবে কাটছি। এইভাবে কাটার ফলে আমি কি দেখতে পাচ্ছি? প্রস্থচ্ছেদটা দেখতে পাচ্ছি। এবার দেখো এখানে কি ঘটে, এই যে ভ্রূণটা আছে না, এই ভ্রূণটা, এই ভ্রূণটার কি হয়, এই জায়গাতে হচ্ছে আমার ব্রেন তৈরি হয়, বা ব্রেন মানে ব্রেন তো না, এখানে তৈরি হয় হচ্ছে আমার স্নায়ুরজ্জু। এই স্নায়ুরজ্জুটা কি করে, আস্তে আস্তে হচ্ছে এটা ভেতরের দিকে ঢুকতে থাকে, এই যে এইভাবে দেখতেছো স্নায়ুরজ্জুটা যে ভিতরের দিকে ঢুকে গেছে, দেখছো? আবার দেখো এইখানে হচ্ছে আমার স্নায়ুরজ্জুটা তৈরি হয়েছে, এটা কি একটোডার্ম তাই না, বাইরের দিক। এখান থেকে কি হয়েছে, এই দেখো আস্তে আস্তে স্নায়ুরজ্জুটা হচ্ছে ভেতরের দিকে ঢুকে গেছে, এই যে ভেতরের দিকে ঢুকে এখানে এসে বসে থাকে। জিনিসটা কিরকম, আমরা যদি এটাকে এদিক থেকে দেখি, এদিক থেকে দেখি, তাহলে কি দেখবো, এইখানে দেখবো না স্নায়ুরজ্জুটা? দেখাই, দেখো এই যে এই প্রস্থচ্ছেদে, এখন এইখানে খেয়াল করো, এখন হচ্ছে কোনো স্নায়ুরজ্জু তৈরি হয় নাই। এবার এই জায়গাতে দেখো কি হয়েছে, একটোডার্মের কিছু কোষ ভেতরের দিকে ঢোকা শুরু করছে। ওকে, ভেতরের দিকে ঢোকা শুরু করার ফলে কি হয়েছে, এই জায়গাতে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে। এরপর কি হয়েছে, এই যে ফাঁকা জায়গাটা আছে না, এই ফাঁকা জায়গাটাকে হচ্ছে একটোডার্মের বাকি কোষগুলো এসে ফিল আপ করে ফেলছে। বাট এইখানে যে কোষগুলো ঢুকে গেছিল, সবুজ কালারের যে কোষগুলো মাঝখানে ঢুকে গেছিল, এই কোষগুলো এখানেই রয়ে গেছে, এবং এই ভেতরে ঢোকা কোষ আর বাইরের কোষের মাঝখানে হচ্ছে মেসোডার্ম ফিল আপ করে ফেলছে। তার ফলে দেখো এই যে এই কোষগুলো কি হয়ে গেল, আলাদা হয়ে গেল না, বিচ্ছিন্ন হয়ে গেল না? এই কোষগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের স্নায়ুরজ্জু বা স্নায়ুরজ্জুর কোষ বা নিউরন কোষ। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমাদের স্নায়ুরজ্জুটা কিভাবে তৈরি হচ্ছে। স্নায়ুরজ্জুটা তৈরি হচ্ছে একটোডার্ম থেকে। এবার তাহলে চলে আসো আমরা একটু ছবিতে দেখি। হ্যাঁ, ছবিতে দেখি, এই যে দেখো এই জায়গাটা খেয়াল করো, এটা হচ্ছে ওই প্রস্থচ্ছেদ দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের প্রাণীটা, এটা হচ্ছে প্রাণীটা, এই প্রাণীটাকে এমনে নিলাম, এমনে নিয়ে এইভাবে কাটতেছি, তাইলে আমরা কি দেখবো, এই মাঝখানের প্রস্থচ্ছেদটা দেখবো না? সেই প্রস্থচ্ছেদটা এখানে আমরা দেখতেছি। তো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের বডির একটোডার্ম। তাহলে একটোডার্মটা দেখো ভেতরে ভাঁজ খেয়ে কি হয়েছে, ভেতরে ঢুকে গেছে। ঠিক আছে, এই যে এটা ভেতরে আরো ভাঁজ খাইতেছে। এই যে এই জিনিসটা পরে হচ্ছে কি তৈরি করবে, এই জিনিসটা থেকে পরে তৈরি হয়ে যাবে হচ্ছে, ওই জিনিসটা থেকে হচ্ছে ভ্রূণের কি তৈরি হবে, ব্রেন তৈরি হবে, স্নায়ুরজ্জু তৈরি হবে। ওকে ফাইন। আচ্ছা, আর এই যে মাঝখানে যে জিনিসটা আমরা দেখতেছি না, এটা হচ্ছে আমাদের নটোকর্ড। বোঝা গেছে? আচ্ছা ওকে, এইবার চলে আসো, আমরা এতক্ষণ নটোকর্ড আর স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জু নিয়ে আলোচনা করছি। এখন আমরা চলে আসবো হচ্ছে আমাদের ভার্টিব্রা বলতে কি বোঝায়, বা ভার্টিব্রাটা বলতে কি বোঝায়, বা মেরুদণ্ড বলতে কি বোঝায়। দেখো নটোকর্ডটা পরিবর্তিত হয়ে তৈরি হয় মেরুদণ্ড। কথা হচ্ছে কেন পরিবর্তিত হয়, আমি সবসময় একটা কথা বলি যে সায়েন্স মানে হচ্ছে তোমাকে কোশ্চেন করতে হবে ওয়াই, কেন। আমি বললাম যে নটোকর্ড পরিবর্তিত হয়ে কশেরুকায় পরিণত হয়, বা ভার্টিব্রাল কলামে পরিণত হয়, বা ভার্টিব্রায় পরিণত হয়, কেন? এই কোশ্চেনটা তোমাকে করতে হবে। আমরা এই কোশ্চেনটা করি না দেখে বায়োলজি আমাদের কাছে কঠিন লাগে। এখন চলে আসো যে নটোকর্ডটা পরিবর্তিত হয়ে নটোকর্ডটা পরিবর্তিত হয়ে আমার ভার্টিব্রাল কলামে পরিণত হওয়ার কারণ হচ্ছে, আমি একটু আগে বলছি না, নটোকর্ড কি করতে পারে না, উপর থেকে যদি কোনো আঘাত আসে তাহলে সে ওটাকে প্রোটেকশন দিতে পারে না। সো এখানে কি হয়ে গেছে, নটোকর্ডটা বিভিন্ন খণ্ডে খণ্ডে ভাগ হয়ে শক্ত শক্ত হাড় আছে না, এগুলো হচ্ছে হাড়, প্রত্যেকটা হাড় শক্ত শক্ত হাড্ডিতে পরিণত হয়ে গেছে। এবং প্রত্যেকটা হাড্ডি দেখতে কিরকম, প্রত্যেকটা হাড্ডি দেখতে হচ্ছে এইরকম। এই যে এটা হচ্ছে হাড্ডির বডি, আর এইটা হচ্ছে হাড্ডির পেছনের দিক। সো হাড্ডির বডি আর হাড্ডির পেছনের দিকের মধ্যে মাঝখানে কি আছে, একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাটার মধ্যে কি থাকে, এই ফাঁকা জায়গাটার মধ্যে ঢুকে যায় হচ্ছে স্পাইনাল কর্ড। প্রত্যেকটা হাড্ডি একটার পর একটা বসে, মানে নটোকর্ডটাই ভেঙে ভেঙে হাড্ডিতে পরিণত হয়েছে, এবং এই হাড়গুলো একটার পর একটা বসে, এবং এটার ভিতর দিয়ে কি ঢুকে যায়, এগুলোর ভিতর দিয়ে ঢুকে যায় হচ্ছে স্পাইনাল কর্ড। ফলে দেখো তুমি উপর থেকেও যদি অ্যাটাক করো তাহলে কোথায় আটকা যাবে, হাড়ের পেছনের দিকে কিন্তু তোমার অ্যাটাকটা আটকা যাবে, অর্থাৎ তোমার স্পাইনাল কর্ডে কোনো ব্যথা তুমি পাবা না। ঠিক আছে, সো এই যে এই পুরো কলামটা,
এই যে এই পুরো জিনিসটাকে একটা কলামের মতো না বা একটা দণ্ডের মতো না, সো এই কলামটাকে পুরাটাকে একসাথে বলা হয় হচ্ছে ভার্টিব্রাল কলাম। এই যে এই পুরাটাকে একসাথে বলা হয় স্পাইনাল কলাম বা ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ড মানে যেখানে কলাম থাকবে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেরুদণ্ড, আর যেখানে কর্ড থাকবে ওটা হচ্ছে স্পাইনাল কর্ড। আমরা অনেকেই হচ্ছে কোনটা যে স্পাইনাল কর্ড আর কোনটা যে স্পাইনাল কলাম পেছ লাগাই ফেলি। স্পাইনাল কর্ড হচ্ছে আমার স্নায়ু রজ্জুটা, দড়িটা, আর স্পাইনাল কলাম এইটা হচ্ছে আমাদের মেরুদণ্ডটা। দেখো কর্ড মানে দড়ি, দড়ি কি হয় পাতলা হয়, তাহলে আমাদের স্পাইনাল কর্ড বা নার্ভটা কি পাতলা। আর স্পাইনাল কলাম, কলাম মানে কি, কলাম মানে হচ্ছে খুঁটি। এই যে বাড়ি বানানোর সময় বিল্ডিং বানানোর সময় পিলার লাগায় না, ওই পিলারটা হচ্ছে কলাম। আবার গাছ আছে না, গাছও ওয়ান কাইন্ড অফ কলাম। বিদ্যুতের খুঁটি পাওয়া যায় না, এগুলোও ওয়ান কাইন্ড অফ কলাম। তাহলে কলাম কি হয়, দেখতে মোটা হয়। তাহলে দেখো এই যে দেখো স্পাইনাল কলামটা কিন্তু মোটা, আমাদের মেরুদণ্ডটা কিন্তু মোটা। ঠিক আছে, আচ্ছা এখন কাহিনী হচ্ছে এই ভার্টিব্রা আর ভার্টিব্রাল কলামের মধ্যে ডিফারেন্স কি দেখো। এই যে আমি বলছি না নটোকট প্রত্যেকটা ছোট ছোট ভাগ হয়ে ছোট ছোট হাড়ে পরিণত হয়, প্রত্যেকটা ছোট ছোট হাড়কে বলা হয় ভার্টিব্রা বা কশেরুকা। আর সবগুলো ছোট হাড় মিলে একসাথে যে বড় জিনিসটা গঠন করে সেটাকে বলা হয় ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড। ওকে, তাহলে মেরুদণ্ড হচ্ছে পুরো কলামটা, আর কশেরুকা বা ভার্টিব্রা হচ্ছে ছোট ছোট হাড়ের টুকরাগুলো। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এইখান থেকে হচ্ছে স্পাইনাল কর্ড শিখলাম, স্পাইনাল কলাম শিখলাম, স্নায়ুরজ্জু শিখলাম, নটোকট শিখলাম। এইবার আমরা দেখি কিছু ছবি দেখে আসি। ওকে, চলো এইখানে এই যে এটা হচ্ছে স্পাইনাল কলাম বা আমাদের মেরুদণ্ড। ঠিক আছে, এটা হচ্ছে সামনের দিক, এটা হচ্ছে পেছনের দিক, আর এটা হচ্ছে সাইড থেকে দেখতেছি আমরা। ঠিক আছে, সাইড থেকে সাইডেও কিন্তু ফুটা ফুটা আছে। আমরা কিন্তু এই যে এই ছবিটার মধ্যে, এই ছবিটার মধ্যে কিন্তু সাইডের ফুটাটা দেখাইছি। এই যে দেখছো, এই যে সাইডে যে ফুটা আছে দুইটার মাঝখানে কিন্তু এখানে ফুটা আছে। আমি তো ছবিটা আরেকটু ভালো করে দেখাই, সেটা হচ্ছে আমি এই ছবিটাতে দেখাই। এই দেখো দুইটা কশেরুকার মাঝখানে কিন্তু এই জায়গাতে, দূর হলুদ কেন আসে, দুইটা কশেরুকার মাঝখানে এই জায়গাতে কিন্তু ফাঁকা আছে, তাই না? এই যে এই ফাঁকা আছে না, এই ফাঁকাগুলো দিয়ে কি হবে জানো, এই ফাঁকাগুলো দিয়ে হচ্ছে এই যে এই নার্ভগুলো বেরোবে, এগুলোকে বলা হয় স্পাইনাল নার্ভ। কারণ এগুলো কোত্থেকে বেরোতেছে, স্পাইনাল কর্ড থেকে হচ্ছে এই নার্ভগুলো বেরোচ্ছে না, এই জন্য এই নার্ভগুলোকে বলা হয় স্পাইনাল নার্ভ। এবং এই স্পাইনাল নার্ভগুলো হচ্ছে আমাদের পুরো বডির মধ্যে ছড়ায় যায়। ঠিক আছে, কারণ স্পাইনাল কর্ড তো সে ওই মেরুদণ্ডের ভেতরে আটকায় বসে আছে, তাহলে মেরুদণ্ড থেকে ও পুরো বডিকে কন্ট্রোল করবে কিভাবে, ওকে কোনো মেসেঞ্জার পাঠাতে হবে, সেই মেসেঞ্জার হিসেবে কাজ করে হচ্ছে এই যে এই নার্ভগুলো বা স্পাইনাল নার্ভগুলো। এই স্পাইনাল নার্ভগুলো কিভাবে বেরোয়, স্পাইনাল নার্ভগুলো হচ্ছে এই যে এই ফুটাগুলো দিয়ে হচ্ছে স্পাইনাল নার্ভ বেরোয়, এবং স্পাইনাল নার্ভ জোড়ায় জোড়ায় বেরোয়। ধরো এটা হচ্ছে স্পাইনাল কর্ড, তাই না, এদিক দিয়ে একটা স্পাইনাল নার্ভ বেরোবে, এদিক দিয়ে একটা স্পাইনাল নার্ভ বেরোবে। ঠিক আছে, এরকম করে স্পাইনাল নার্ভ অনেকগুলো বের হয়। ওকে ফাইন, তাহলে আমরা স্পাইনাল কলাম বুঝে গেলাম। এবার আমরা চলে আসি হচ্ছে স্পাইনাল কর্ড আর স্পাইনাল কলামের মধ্যে ডিফারেন্স কি। দেখো স্পাইনাল কর্ড হচ্ছে পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে এটা নার্ভের একটা পার্ট। ওই যে বারবার বলতেছি কর্ড মানে দড়ি, নার্ভ হচ্ছে পাতলা, এই কারণে দড়িও পাতলা, তাই স্পাইনাল কর্ড হচ্ছে নার্ভ। আর স্পাইনাল কলাম, কলাম হচ্ছে বড়, কলাম হচ্ছে খুঁটি, এই জন্য কলাম মানে হচ্ছে আমাদের মেরুদণ্ডটা বা বড় যে কলামটা আছে আমাদের স্পাইনাল নার্ভের নিচে। ওকে ফাইন, এরপর চলে আসো আমাদের আরেকটা বৈশিষ্ট্য কর্ডাটা পর্বের, সেটা হচ্ছে কর্ডাটা পর্বের সকল প্রাণীর মধ্যে গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে। এখন আমাদের একটা কোশ্চেন আসে, ভাইয়া গলবিল বা ইসোফেগাস এই জিনিসটা আসলে কি? তোমাদের বইয়ের মধ্যে এই ছবিগুলো সুন্দর করে দেয়া নাই, গলবিল বা ইসোফেগাসের ছবি, আমি একটা আঁকি। দেখো এইটা হচ্ছে আমাদের মুখের ছিদ্র, এই মুখের ছিদ্র থেকে এই যে এই পার্টটা, এটা হচ্ছে আমাদের মুখ, এই মুখের ভেতরে এই যে এটা হচ্ছে আমাদের জিহ্বা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জিহ্বা। তাহলে এটা মুখছিদ্র, এটা মুখ, আর এটা হচ্ছে জিহ্বা। আর এই যে উপরে যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের নাকের ছিদ্র। এখন বলবো ভাই নাকের ছিদ্র তো দুইটা, দেখো নাকের ছিদ্র মেইনলি একটা, বাট এই নাকের একটা ছিদ্রের মাঝখানে কি হয়েছে, একটা ব্যবধান সৃষ্টি হয়েছে বা পর্দা ক্রিয়েট হয়েছে, এই পর্দার কারণে আমাদের নাকের ছিদ্র হয়ে গেছে দুইটা। আচ্ছা ফাইন, এরপরে চলে আসা হচ্ছে এই নাকের ছিদ্রটা এদিকে আসে, তাহলে আমরা দেখতেছি নাকের ছিদ্র আর মুখের ছিদ্র কিন্তু কাছাকাছি চলে আসছে। এখন কি হয়, এই দুইটা একসাথে হচ্ছে এখানে মিলিত হয়। ওকে, একসাথে এই যে যেই জায়গাটাতে মিলিত হইলো এই জায়গাটাতে কি বলা হয়, গলবিল। ওকে, সো এই গলবিল জায়গাটা কোথায় অ্যাকচুয়ালি, এই যে আমাদের মুখের ঠিক পিছনে, এই যে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা থাকে হচ্ছে গলবিল। তোমরা যদি হা করো, হা করলে পেছনের দিকে এইরকম একটা পর্দা দেখতে পাও না, কোমল তালুর পেছনে এরকম একটা পর্দা, এইটার ভেতরে যদি তুমি ঢুকে, এটার ভেতরের পার্টটাই হচ্ছে গলবিল। ওকে, সো আমরা গলবিল কিন্তু বুঝে ফেললাম। এখন তাহলে চলে আসো, ও এখান থেকে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে, সেটা আমাদের ফিউচার চ্যাপ্টারগুলোতেও লাগবে। এইখানে হচ্ছে এরকম
দুইটা ভাগ সৃষ্টি হয়। সামনেরটা হচ্ছে আমাদের শ্বাসনালী, এই যে এইটা, আর পেছনেরটা হচ্ছে আমাদের খাদ্যনালী বা অন্ননালী। ওকে, এখন দেখো যদি কোনো খাবার এদিক দিয়ে ঢোকে, এদিক দিয়ে যদি কোনো খাবার ঢোকে, তাহলে এই খাবারটার সামনে কোন দিকে যাওয়ার অপশন আছে? সে উপরে যেতে পারে, নিচে, দুই জায়গায় যেতে পারে। খাবার কোনোদিন উপরে যাবে? কেন যাবে না? কারণ হচ্ছে খাবার গ্র্যাভিটির কারণে এক নিচে নামবে, বাট কোনো কারণে যাইতেও পারে, কারণ খাবার যখন জিহ্বা দিয়ে নাড়াচাড়া করতেছে তখন জিহ্বার ধাক্কায় উপরে চলে যেতে পারে। তো খাবার যাতে উপরের দিকে না যায় এই জন্য কি থাকে, এই জন্য এই জায়গার মধ্যে একটা পর্দা থাকে। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে একটা পর্দা থাকে। আবার খাবারটা আমরা নিতে যাচ্ছি কোথায়? খাদ্যনালীতে। এখন খাদ্যনালী আছে কোথায়? শ্বাসনালীর পেছনে। বাট শ্বাসনালী যেহেতু সামনে আছে, তাহলে খাবারটা কি শ্বাসনালীতে যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, এইখানে উনি একটা পর্দা দিয়ে দিচ্ছেন এইরকম। সো এই পর্দাটা কি থাকে, নরমালি হচ্ছে খোলা থাকে, বাট যখনই খাবার আসে তখন খাবারের প্রেসারে কি হয়, পর্দাটা বন্ধ হয়ে যায়। তার ফলে কি হয়, এদিক দিয়ে সুন্দর মতো খাবার খাদ্যনালীতে চলে আসে। ঠিক আছে, তাহলে আমাদের বডির সিস্টেমগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফাংশন করে। ওকে, আচ্ছা, এখন এই গলবিলের তিনটা অংশ দেখো, তিনটা অংশ মনে রাখা খুবই সহজ। এই অংশটা নাকের দিকে, সুতরাং এটা হচ্ছে নাসা গলবিল, নাসা মানে নাক। এই অংশটা মুখের দিকে, এটা হচ্ছে মুখ গলবিল। আর এই অংশটা হচ্ছে আমাদের শ্বাসনালীর দিকে, এই জন্য এটাকে বলা হয় স্বরগলবিল। কারণ এই জায়গাতে কি থাকে, এই জায়গাতে হচ্ছে আমাদের স্বরযন্ত্র থাকে, স্বরযন্ত্র না কিন্তু স্বরযন্ত্র থাকে। ওকে, ফাইন, তাহলে আমরা গলবিল বুঝে ফেলছি। এখন এই গলবিলের মধ্যে কি থাকে, ফুলকা ছিদ্র থাকে। মানে গলবিলের মধ্যে ধরো এটা হচ্ছে গলবিল, এই যে এটা হচ্ছে গলবিল, এই গলবিলের মধ্যে কি থাকে, ছিদ্র থাকে, ছিদ্র থাকে। কারণ মাছেরা কি করে, মাছেরা হচ্ছে পানির মধ্যে এই গলবিলের ফুলকা ছিদ্রগুলো দিয়ে তারা হচ্ছে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকে। এখন আমরা তো আর মাছ না, বাট তারপরে হচ্ছে আমাদের কি থাকে, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। ঠিক আছে, তাহলে এই গলবিলীয় ফুলকা ছিদ্র থাকাটা কি মানুষের একটা বৈশিষ্ট্য। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো এখানে দেখতেছি না যে আমাদের এদিকে কোনো ফুটা আছে। কারণ আমরা যখন হাঙর মাছ দেখি, হাঙর মাছের কিন্তু সাইড দিক দিয়ে ফুটা আছে। দেখো, হাঙর, হাঙর ইংরেজি কি ভাইয়া? হাঙর ইংরেজি হচ্ছে শার্ক, তাই না? SHARK, শার্ক, শার্ক। তাহলে শার্ক যদি আমরা দেখি, তাহলে শার্কের দেখবো সাইড দিয়ে, এই যে এখন সাইডের ছবি আসবে না, সব হচ্ছে সামনের ছবি আসতেছে। আচ্ছা, এইটা একটা পাইছি সাইডের ছবি, আবার ক্যানট শো দিস ইমেজ। আচ্ছা, শার্ক, গিল, স্লিট। গিল মানে হচ্ছে ফুলকা, আর স্লিট মানে হচ্ছে কাটা জায়গা। ঠিক আছে, এই যে দেখো, এই যে একটা ছবি পাইছি, দেখি এটা অন হয় কিনা। হ্যাঁ, এই যে দেখো, দেখছো শার্কের এই জায়গাতে, এই যে কাটা কাটা দেখছো, এই জায়গাটা হচ্ছে শার্কের গলবিল, এবং এইখানে কি আছে, কাটা কাটা ফুলকা ছিদ্র আছে। ওকে, তো মানুষের বডিতে আমরা কিন্তু এরকম কোনো কাটা জায়গা দেখতেছি না, কারণ আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি, সেই ভ্রূণ অবস্থায় হচ্ছে আমাদের গলবিলের মধ্যে এইরকম কাটা কাটা জায়গা থাকে। সেটা কোথায় আছে, সেটা হচ্ছে আমরা দেখব হচ্ছে এইখানে, এই যে, এই যে দেখো মানুষের বডিতে এই যে এইটা হচ্ছে গলবিল, এই গলবিলের মধ্যে দেখছো ফুলকা ছিদ্র আছে। এইখানে, এই যে এইখানে, এখানে দেখো, এগুলো হচ্ছে সব ভার্টিব্রাটা কর্ডাটা পর্বের প্রাণী। ঠিক আছে, কর্ডাটা পর্বের মধ্যে মাছ আছে, সরীসৃপ আছে, পাখি আছে, মানুষ আছে। সো প্রত্যেকটারে দেখো গলবিলের মধ্যে কি আছে, এই যে ফুলকা ছিদ্র আছে। সো মানুষের ফুলকা ছিদ্র কখন থাকে, মানুষের ভ্রূণীয় অবস্থায়। এবং আমরা বলছি না পড়ানোর শুরুতে যে কর্ডাটা পর্বের সকল প্রাণীর মধ্যে কি থাকতে হবে, নটোকর্ড মাস্ট থাকতে হবে। মানুষেরও কিন্তু সেই নটোকর্ড থাকে। আমাদের কিন্তু শুধু মেরুদণ্ডে থাকে তাই না, আমাদের নটোকর্ডও থাকে, বাট কখন থাকে, ভ্রূণ অবস্থায়। সো মানুষের মধ্যে কর্ডাটার যে আদি বৈশিষ্ট্যগুলো আছে, মানে নিম্ন শ্রেণীর কর্ডাটার যে বৈশিষ্ট্য, নটোকর্ড, ফুলকা ছিদ্র থাকা, এগুলো কখন থাকে, ভ্রূণ অবস্থায় থাকে। আর মানুষ যখন পরিণত হয়ে যায় তখন এই গলবিলীয় ফুলকা ছিদ্র নষ্ট হয়ে যায়, আর নটোকর্ডটা কিসে পরিণত হয়ে যায়, মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। ক্লিয়ার? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের কর্ডাটা পর্বের তিনটা মেইন বৈশিষ্ট্য পড়ে ফেলছি। এবার চলে আসি হচ্ছে নেক্সট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাদের এন্ডোস্টাইল। এন্ডোস্টাইল নামক একটা জিনিস থাকে কর্ডা পর্বের প্রাণীদের, সেটা হচ্ছে এইখানে থাকে, গলবিলের ঠিক নিচে, গলবিলের ঠিক নিচে। এই যে এটা হচ্ছে গলবিল, কারণ এই জায়গাতে কি দেখতে পাচ্ছ, ফুলকা ছিদ্র দেখতে পাচ্ছ না? এটা একটা কর্ডাটা পর্বের সরলতম প্রাণী, এটা হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা ল্যান্সিওলেটাম। আমরা সেফালোকর্ডাটা পড়ার সময় এটা পড়বো, সো এটা নিয়ে প্যারা খেও না। এটার মধ্যে দেখো, এই যে আমরা যতটুকু শিখছি ততটুকু আগে দেখি যে এখানে আছে কিনা। দেখো, প্রথমে হচ্ছে এখানে একটা নটোকর্ড আছে সুন্দর মতো, এই যে নিচে নটোকর্ড, তার উপরে কি আছে, আমাদের নার্ভ কর্ড আছে বা স্নায়ুরজ্জু আছে। দুইটা জিনিস পাইলাম। এই যে দেখো, এখানে হচ্ছে গলবিল, এই যে মুখ ছিদ্র, মুখ ছিদ্রের পিছনে গলবিল, গলবিলের মধ্যে ফুলকা ছিদ্র আছে। তাহলে তিনটা বৈশিষ্ট্য পেয়ে গেছি কর্ডাটার। এইবার এই গলবিলের নিচে হচ্ছে এখানে কি আছে, একটা এন্ডোস্টাইল আছে। এখন হোয়াট ইজ এন্ডোস্টাইল?
এই এন্ডোস্টাইলের সংজ্ঞা হচ্ছে এখানে দেয়া হয়েছে। দ্য এন্ডোস্টাইল ইজ এ স্ট্রিপ অফ সিলেটেড মিউকাস প্রোডিউসিং টিস্যু ইন দ্য ফ্লোর অফ দ্য ফ্যারিংস। তার মানে তারপরে ইট প্রোডিউসেস সাবস্টেন্সেস সিমিলার টু থাইরয়েড হরমোনস অ্যান্ড ইজ হোমোলোগাস উইথ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইন ভার্টিব্রেটস। ভার্টিব্রেট কোড আমরা পরে শিখবো, আমরা আপাতত কোয়াড্রাটার মধ্যে থাকি। সো এন্ডোস্টাইল নিয়ে আমরা কি শিখলাম? এন্ডোস্টাইল নিয়ে শিখলাম হচ্ছে এইটা একটা সিলিয়েটেড মিউকাস প্রোডিউসিং টিস্যু। মিউকাস মানে হচ্ছে পিচ্ছিল পদার্থ, এটা পিচ্ছিল পদার্থ তৈরি করে। এবং পিচ্ছিল পদার্থটা কিসের মতো? পিচ্ছিল পদার্থটা হচ্ছে থাইরয়েড হরমোনের মতো। এবং এই এন্ডোস্টাইলটা কি হয়, যখন কোন একটা প্রাণী বড় হয়ে যায়, মানে আমাদের ভ্রূণ থেকে আমরা যখন মানুষ হয়ে যায়, তখন এই এন্ডোস্টাইলটা কিসে পরিণত হয়? থাইরয়েড গ্ল্যান্ডে পরিণত হয়। তাহলে অবশ্যই আমাদের যে থাইরয়েড গ্রন্থিটা আছে এটা কি গলবিলের কাছাকাছি থাকার কথা। তাহলে এই দেখো বলছি না এখানে গলবিল, আর এই জায়গাতে থাকে হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। ছবিটা দেখাচ্ছি, এই যে দেখো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কই গেল? থাইরয়েড গ্ল্যান্ড এই যে দেখছো আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। বাট এটা আমাদের ভ্রূণ অবস্থায় কি ছিল? এন্ডোস্টাইল ছিল। ওকে ফাইন। তারপর আমাদের নেক্সট টপিকটা হচ্ছে কর্ডাটা পর্বের আরো একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কর্ডাটা পর্বের অবশ্যই কি থাকবে? শরীরের পেছনের দিকে লেজ থাকবে। শরীরের পেছনের দিকে লেজ থাকবে। দেখো এগুলো সব হচ্ছে কর্ডার পর্বের ভ্রূণ, এবং এই ভ্রূণগুলোর প্রত্যেকটাতেই দেখো এই যে লেজ আছে পিছনে, মানে শরীরের শেষ প্রান্তে দেখো লেজ আছে, দেখছো সবগুলোতে লেজ আছে। সো এটা হচ্ছে মাছের ভ্রূণ, এগুলো হচ্ছে স্যালামান্ডারের ভ্রূণ, এটা হচ্ছে কচ্ছপের ভ্রূণ, এটা মুরগির ভ্রূণ, এটা হচ্ছে শূকরের ভ্রূণ, এটা হচ্ছে গরুর ভ্রূণ, এটা হচ্ছে খরগোশের ভ্রূণ, আর এটা হচ্ছে মানুষের ভ্রূণ। দেখো এদের সবারই কিন্তু লেজটা রয়ে গেছে, বাট মানুষের লেজটা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে মানুষ যে কর্ডাটা পর্বের প্রাণী, এটার প্রমাণ সায়েন্টিস্টরা কিভাবে দেন? সায়েন্টিস্টরা এটার প্রমাণ হিসেবে বলেন যে মানুষের তো ভ্রূণ অবস্থায় লেজ ছিল, পরে বড় হওয়ার পরে না লেজ চলে গেছে, তো ভ্রূণ অবস্থায় তো লেজ ছিল, তাহলে মানুষ হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী। এখন কোশ্চেন হচ্ছে মানুষের এই লেজটা কোথায় যায়? মানুষের এই লেজটা পরিণত হয়ে যায় হচ্ছে আমাদের এই ককটিক্স নামক হাড়ের মধ্যে পরিণত হয়ে যায়। ঠিক আছে, আমাদের মেরুদণ্ডের মধ্যে লাস্টের দিকের যে হাড়গুলো এগুলোকে বলা হয় ককটিক্স। ঠিক আছে, ককটিক্স হচ্ছে ভ্রূণ অবস্থায় থাকে 4টা হাড় হিসেবে, বাট পরবর্তীতে যখন আমরা বড় হয়ে যাই তখন ককটিক্স 4টা হাড় মিলে একটা ছোট্ট হাড়ে পরিণত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এবং মজার ব্যাপার হচ্ছে এই ককটিক্সটা কিন্তু সহজে মাটিতে পচে না। ঠিক আছে, পুরা বডি পচে যাওয়ার বহুদিন পরে গিয়ে হচ্ছে এই ককটিক্স হাড়টা পচে। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে আমরা কর্ডাটা পর্বের যে মেইন 5টা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ কোন একটা প্রাণীকে কর্ডাটা বলতে হলে আমাদের 5টা বৈশিষ্ট্য বলতে হবে। 1, তার মধ্যে স্নায়ুরজ্জু থাকবে। 2, তার মধ্যে কি থাকবে? নটোকর্ড থাকবে। 3 নাম্বার হচ্ছে তার মধ্যে গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে, গলবিলীয় ফুলকা ছিদ্র। 4 নাম্বার হচ্ছে ওই প্রাণীর মধ্যে আমাদের এন্ডোস্টাইল থাকবে, এন্ডোস্টাইল। এবং 5 নাম্বার হচ্ছে ওই প্রাণীর মধ্যে লেজ থাকবে, এবং লেজটা কোথায় হবে? পায়ু পশ্চাৎ, মানে পায়খানার রাস্তার পেছনে। ঠিক আছে, নর্মালি আমরা কিন্তু পায়খানার রাস্তার পেছনে দেখি। গরুর কথা চিন্তা করো, ওইটা হচ্ছে আমাদের সবচেয়ে সহজ। গরুর পায়খানার রাস্তা যেখানে, তার পিছনে লেজ থাকে না? সো কর্ডাটা পর্বের প্রাণীদের পায়ু পশ্চাৎ লেজ থাকবে। এই 5টা হচ্ছে মেইন বৈশিষ্ট্য। এই 5টা বাদেও কর্ডাটা পর্বের কিছু গৌণ বৈশিষ্ট্য আছে, যেগুলো হচ্ছে থাকলে ভালো, না থাকলে হচ্ছে তেমন, মানে আমাদের ওইটাকে কর্ডাটা বলা যাবে না, এটা না। ঠিক আছে, সেই গৌণ বৈশিষ্ট্যগুলো কি কি? সেগুলো হচ্ছে এই যে দেখো এইখানে। সো এই বৈশিষ্ট্যগুলো অ্যাকচুয়ালি তোমার মুখস্থ করা লাগবে না, তুমি নিজেই জানো। খেয়াল করে দেখো পরিপাকতন্ত্র, তুমি নিজেকে দিয়ে চিন্তা করো, তোমার পরিপাকতন্ত্রের মধ্যে কি আছে? মুখ আছে, তোমার হচ্ছে পুরো একটা পৌষ্টিক নালী আছে, মুখ থেকে শুরু করে পায়ু পর্যন্ত পৌষ্টিক নালী আছে, তোমার পৌষ্টিক গ্রন্থি আছে। সো এই যে পরিপাক নালী এবং পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি আছে? তোমার যকৃৎ আছে, বা কলিজা বা লিভার, ঠিক আছে, বাংলায় যেটাকে কলিজা বলি। তারপর হচ্ছে তোমার অগ্নাশয় গ্রন্থি আছে। এগুলো হচ্ছে তোমার পৌষ্টিক গ্রন্থি। সো কারো যদি পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি একসাথে থাকে তখন সেটাকে বলা হয় পৌষ্টিক তন্ত্র। তাহলে মানুষের পৌষ্টিক তন্ত্রটা কি? সুগঠিত। ওকে ফাইন। এবার রক্ত সংবহন তন্ত্র, তুমি বলো তো তোমার রক্ত সংবহন তন্ত্র কিরকম? তোমার কি রক্তনালীর বাইরে রক্ত আসে? তোমার রক্তনালীর ভেতর দিয়ে সবসময় রক্ত প্রবাহিত হয়, রক্তনালী এবং হৃৎপিণ্ডের ভেতর দিয়ে। তাহলে তোমার রক্ত সংবহন তন্ত্র কি? বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। এবার হৃৎপিণ্ডের অবস্থান খেয়াল করে দেখো, আমরা যদি এরকম উপর হয়ে শুই, আমরা নর্মালি কি করে থাকি? আমরা নর্মালি হচ্ছে চিত হয়ে শুই, তাই না? আমরা যদি উপর হয়ে শুই, এইভাবে শুই, তাহলে আমাদের এই হাড়টা কোন দিকে থাকবে? নিচের দিকে থাকবে না? সো আমি তোমাদেরকে একটু আগে কি বলছি? নিচের দিক মানে কি? নিচের দিক মানে অঙ্কীয় দেশ। বুক কোন দিকে থাকে? অঙ্কীয় দেশে থাকে। ঠিক আছে, তাহলে মানুষের হৃৎপিণ্ড কি?
অঙ্কীয় দেশীয় হৃৎপিণ্ড। কর্ডাটা হৃৎপিণ্ড কি? অঙ্কীয় দেশীয় হৃৎপিণ্ড। আর অন্যান্য একাইনোডার্মাটা পর্যন্ত যারা আছে এদের সবার হৃৎপিণ্ড কি? পৃষ্ঠদেশীয়। ঘাস মুরগির হৃৎপিণ্ড দেখবা পিঠের দিকে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো পার্শ্বপদ। পার্শ্বপদ হচ্ছে ওই যে তোমাদেরকে এর আগের ক্লাসগুলোতে বলছি, বডির মেইন পার্ট ছাড়া যা আছে বডিতে সবই হচ্ছে পার্শ্বপদ, মানে পাশে থাকে। পদ মানে চলার অঙ্গ। খেয়াল করে দেখো, মানুষের মাথা কাটলে মানুষ বাঁচবে? বাঁচবে না। বাট হাত কাটলে বাঁচবে কিন্তু। তাহলে মাথা, বুক, পেট এই তিনটা কাটলে মানুষ বাঁচবে না। এই জন্য এগুলো হচ্ছে মানুষের মেইন অংশ। আর এই যে দুই হাত দুই পা এগুলো হচ্ছে মানুষের পার্শ্বপদ হিসেবে ধরা হয় শ্রেণী বিন্যাসের ক্ষেত্রে। এরপর খণ্ডকায়ন। মানুষের মধ্যে হচ্ছে পূর্ণাঙ্গ খণ্ডকায়ন দেখা যায় না। আমাদেরকে বাইরে থেকে পুরো বডিকে খণ্ডকায়ন দেখা যায়? পুরো বডিতে কিন্তু খণ্ডকায়ন কিছু দেখা যায়, কিন্তু একদম 100% খণ্ডকায়ন দেখা যায় না। তাহলে আমাদের অসম্পূর্ণ খণ্ডকায়ন। ওকে, ফাইন। এবার আসো রক্ত সংবহন তন্ত্রের মধ্যে বলছে হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্রের কথা। এখন এই জায়গাতে কথা হচ্ছে হেপাটিক পোর্টাল তন্ত্র, রেনাল পোর্টাল তন্ত্র, দুইটা কথা আছে। সেটা কি? দেখো, নর্মালি এটা হচ্ছে হার্ট। এই হার্টের মধ্যে যে নালীটা ঢুকবে সেই নালীটাকে বলা হবে শিরা। কোন নালী হার্টে ঢুকলেই সেটাকে শিরা বলে, ঠিক আছে? আর কোন নালী যদি হার্ট থেকে বের হয় তাহলে সেটাকে বলা হয় ধমনী। এখন ধমনী কি করে? ধমনী হচ্ছে রক্ত নিয়ে যায় হচ্ছে কোষের মধ্যে। সো কোষ কি করে? এই রক্তটাকে আবার শিরার মাধ্যমে ব্যাক করে পাঠিয়ে দেয় হার্টে। এখন যদি এরকম হয় যে কোষ থেকে কোনো একটা নালী তৈরি হইলো এবং এই নালীটা সরাসরি হার্টে না গিয়ে সে ঢুকলো হচ্ছে হয় কিডনিতে, না হয় হচ্ছে যকৃতে, তাহলে এই যে নালীটা আছে না, এইটাকে বলা হয় পোর্টাল নালী। এই নালীটার নাম কি? পোর্টাল নালী। ওকে, পোর্টাল নালী। এবং এই যে এই নালীটাকে নিয়ে যেই তন্ত্রটা গঠিত হইল এটাকেই বলা হয় পোর্টাল তন্ত্র। এখানে কিন্তু একটা নালী থাকবে না, এখানে অনেকগুলো নালী থাকতে পারে। তাহলে অনেকগুলো নালী মিলে কি করবে? এই সবগুলো নালীর নামই পোর্টাল নালী, আর সবগুলো পোর্টাল নালীকে একসাথে বলা হচ্ছে পোর্টাল তন্ত্র। আবার এই কিডনি থেকে যেই নালীটা হার্টে যাবে সেটাকে কিন্তু আমরা ওই শিরাই বলবো, কারণ এই নালীটা কি করছে? সরাসরি হার্টে প্রবেশ করছে না, সে যেখান থেকে উৎপন্ন হোক, সে যখন সরাসরি তার শেষটা, নালীটার উৎপত্তি কোথায় হয় এটা দেখার ফ্যাক্ট না, নালীটার শেষ যখন হার্টে হবে তখন ওই নালী হয়ে যাবে নর্মাল শিরা। আর এই যে যেই নালীগুলো কোন একটা জায়গা থেকে তৈরি হয়ে কিডনি বা যকৃতে ঢুকবে তখন এদের নাম হয়ে যাবে পোর্টাল শিরা। পোর্টাল মানে পরিবহন করা, পোর্ট মানে পরিবহন, ঠিক আছে? আচ্ছা, যেমন হচ্ছে কুলি যারা থাকেন, যারা হচ্ছে বিভিন্ন জিনিসপত্র মাথায় নিয়ে হচ্ছে রেল স্টেশন বাস স্টেশনে যাদের দেখা যায় তাদের নাম হচ্ছে পোর্টার। পোর্টার মানে বহন করে যে, ঠিক আছে? ওকে, ফাইন। সো যদি কারো কোষ থেকে নালী তৈরি হয়ে সেটা কিডনিতে যায় তাহলে সেটাকে বলা হয় রেনাল পোর্টাল সিস্টেম। কিডনি ইংরেজি রেনাল, কিডনি ইংরেজি না সরি, কিডনির সায়েন্টিফিক টার্ম হচ্ছে রেনাল। আর কারো যদি কোষ থেকে নালী তৈরি হয়ে সেটা যকৃতে যায় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম, কারণ হেপাটিক মানে হচ্ছে যকৃত। ওকে, সো আমাদের কর্ডাটা পর্বের মেইন যে বৈশিষ্ট্যগুলো এবং গৌণ বৈশিষ্ট্যগুলো দুইটা বৈশিষ্ট্য আমাদের পড়া হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই কর্ডাটা পর্বের সাব ডিভিশন যেগুলো আছে সেই সাব ডিভিশনগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।